শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। আপনাদের ক্লাস রেকর্ড করা হচ্ছে। আমাদের আজকের বিষয়বস্তু রোমান্টিক পিরিয়ড, এর কয়েকজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক। আপনারা জানেন যে আমাদের ইংরেজি সাহিত্যের কিছু যুগ বিভাজন আছে। সেখানে অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, এরপর নিও ক্লাসিক্যাল পিরিয়ড ইত্যাদি ইত্যাদি কয়েকটা পিরিয়ডে আমরা ইংরেজি সাহিত্যের যুগ বিভাজন করে থাকি। সেই ধারাবাহিকতা আজকে আমরা পড়ব রোমান্টিক পিরিয়ড। এইটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেশিরভাগ প্রশ্নই এই রোমান্টিক পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড এই সমস্ত জায়গা থেকে এসে থাকে, যার কারণে এই পিরিয়ডটা আপনাদেরকে প্রচণ্ড গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং আমি যেগুলো নোট করতে বলবো বা যেগুলো হাইলাইট করে দেব শুধুমাত্র সেগুলো নোট করবেন, অন্যগুলো নোট করার কোনো প্রয়োজন নেই। অন্যগুলো শুধু শুনবেন এবং ক্লাসটা কয়েকবারে শুনবেন। সবথেকে ভালো হয় আপনারা যদি ঘুমানোর সময় ক্লাসটা প্লে করে চোখ বন্ধ করে ঘুমাতে ঘুমাতে শুনতে পারেন। সেটা আপনার মনের মধ্যে, অবচেতন মনে আপনার মনে থাকার প্রবণতাকে আরো অনেক বাড়িয়ে দেবে। তো চলেন আমরা শুরু করি আমাদের আজকের বিষয় রোমান্টিক পিরিয়ড। দেখেন, রোমান্টিক পিরিয়ডের ডিউরেশনটা হচ্ছে 1798 থেকে 1832। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। 1798 থেকে 1832 রোমান্টিক পিরিয়ড। এটা পরীক্ষায় প্রচুর আসে যে নিচের কোনটি রোমান্টিক পিরিয়ডের সময়কাল। তখন ওখানে 4টা অপশন থাকে, তার মধ্যে 1798 থেকে 1832 এই অপশনটা থাকে। সুতরাং এটা আপনারা অবশ্যই পড়বেন। আচ্ছা, এই যুগকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ লিরিক বা গীতি কবিতা। মনে রাখবেন, এই যুগকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ লিরিক বা গীতি কবিতা। কেন এই যুগকে গোল্ডেন এজ অফ লিরিক বা গীতি কবিতা বলা হয়? তার কারণ বেশিরভাগ গীতি কবিতা বা লিরিক এই যুগে লেখা হয়েছে। এই জন্য এই যুগকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ লিরিক। আরেকটা জিনিস মনে রাখবেন যে ইংরেজি কবিতা তার যে সর্বোচ্চ চূড়া, প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া থাকে, সেই চূড়ায় পৌঁছেছে এই রোমান্টিক পিরিয়ডে, যার কারণে এটাকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ লিরিক বা গীতি কবিতা। আচ্ছা, এরপরে দেখেন, এটার আরেকটা হচ্ছে আর্ট ফর আর্টস সেক। এই যুগের যে স্লোগান, অর্থাৎ এই পিরিয়ডের স্লোগান হচ্ছে আর্ট ফর আর্টস সেক, শিল্পের জন্য শিল্প। মনে রাখবেন, এটা হচ্ছে শিল্পের জন্য শিল্প, অর্থাৎ শিল্প সৃষ্টির পেছনে কোনো নৈতিক উদ্দেশ্য নেই বা অন্য কোনো উদ্দেশ্য নেই। শিল্প শুধুমাত্র শিল্পের জন্যই তৈরি। অর্থাৎ আরেকটু সহজ করে বললে বোঝানো যায়, ধরুন একজন ছবি আঁকছে, সেই ছবিটা এমন আপত্তিকরভাবে আঁকছে যেন দেখলে নিজেদের মধ্যে সংকোচ বোধ হয়, লজ্জা বোধ হয়। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে এটা আমাদের ধর্মীয় নীতি নৈতিকতার বাইরে। কিন্তু এই যুগে এসবের কোনো বালাই ছিল না। এই যুগে বিষয়টা হচ্ছে সাহিত্য বলতেই সবকিছু সাহিত্য, অর্থাৎ সাহিত্য সৃষ্টির জন্য যা কিছু করা যায় সবই সাহিত্য। এই জন্য এটাকে বলা হয় আর্ট ফর আর্টস সেক। আর আপনারা জেনেছেন, অলরেডি আমি বলেছিলাম যে নিও ক্লাসিক্যাল এজ বলে আমাদের যে যুগ ছিল, সেই যুগে ছিল আর্ট ফর হিউম্যানিটিস সেক, অর্থাৎ মানবতার জন্য শিল্প। ওই যুগের স্লোগানটা ছিল এমন, আর এই যুগের স্লোগানটা হচ্ছে শিল্পের জন্য শিল্প। আচ্ছা, রোমান্টিসিজমের অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা হলো ইমাজিনেশন। ইমাজিনেশন মানে কল্পনা। কল্পনাটা কি? আমরা চোখ বন্ধ করে যা কিছু ভাবতে পারি সেটাই আমাদের কল্পনা। রোমান্টিক পিরিয়ডের যে কবিতাগুলো বা যে লেখাগুলো, তার অধিকাংশই হয়েছে কল্পনাপ্রবণ চিন্তাভাবনা থেকে, অর্থাৎ কল্পিত চরিত্র, কল্পিত ঘটনা এবং কল্পিত বিষয়বলী নিয়ে এই যুগের অধিকাংশ কবিতা বা অধিকাংশ শিল্পকর্ম রচিত। এই জন্য এই যুগের একটা বড় বৈশিষ্ট্য হলো ইমাজিনেশন বা কল্পনা। এখানে সম্পূরক কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি, যেটা আমাদের ইংরেজি সাহিত্যের বিষয় নয়, কিন্তু সাধারণ জ্ঞানে আসতে পারে। সেটা হলো 1830 সালে ব্রিটেনে সর্বপ্রথম রেল ব্যবস্থা চালু হয় ইংল্যান্ডে। মনে রাখবেন, 1830 সালে ইংল্যান্ডে। আর 1831 সালে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস করা হয়। এই দুইটার কোনোটাই আমাদের লিটারেচারের প্রশ্ন না, কিন্তু সংশ্লিষ্ট যুগে ঘটেছিল বলে আমি
এই দুইটাকে আপনাদের জন্য একটু হাইলাইট করে রেখেছি, যাতে আপনাদের সাধারণ জ্ঞানে যদি প্রশ্ন আসে তাহলে আপনারা পারেন। এখন আসুন এই যুগের পায়োনিয়ার কারা। পায়োনিয়ার মানে অগ্রপথিক, আপনারা জানেন, অর্থাৎ যারা সবকিছুর আগে থাকেন তাদেরকে বলা হয় পায়োনিয়ার, এক কথায় নেতা। তো এই রোমান্টিসিজমের পায়োনিয়ার হচ্ছেন স্যামুয়েল টেইলর কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই দুই ভদ্রলোক। এবং এই দুই ভদ্রলোক কিন্তু একজন আরেকজনের লিটারারি কোলাবোরেটর ছিলেন। লিটারারি কোলাবোরেটর কাকে বলে? কোলাবোরেটর মানে সহায়তাকারী, আর লিটারারি কোলাবোরেটর হচ্ছে সাহিত্যে সহযোগিতাকারী। আমি আগেও বলেছিলাম যে দুই বন্ধু মিলে যদি কোনো একটা কবিতা রচনা করে তাহলে এক বন্ধুকে আরেক বন্ধুর লিটারারি কোলাবোরেটর বলা হয়। দেখা গেছে 1798 সালে তাদের যে প্রকাশিত লিরিক্যাল বালাদ, এটা একটা কাব্যগ্রন্থের নাম। লিরিক্যাল বালাদ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এটা একটা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ হচ্ছে যেখানে অনেকগুলা কবিতা একসাথে সন্নিবেশিত থাকে, সেটাকেই কাব্যগ্রন্থ বলে। এটা 1798 সালে প্রকাশিত হয়েছিল এবং এই কাব্যগ্রন্থটি মূলত রচনা করেছিলেন দুইজন, একজন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর একজন স্যামুয়েল টেইলর কোলরিজ। এবং একজন আরেকজনের বন্ধু ছিলেন তারা, এবং তারা এই যে লিরিক্যাল বালাদ নামক যে কাব্যগ্রন্থ সেটি তারা রচনা করেছিলেন 1798 সালে। এই লিরিক্যাল বালাদসে একটা বিষয় না বললেই নয়, যদিও এটা আপনাদের নোট করার কোনো দরকার নেই, জাস্ট জেনে রাখার জন্য তথ্যটা। সেটি হলো এই লিরিক্যাল বালাদসে প্রথমবারের মতো কবিরা এমন সমস্ত সহজ ভাষা বা জনসাধারণের ভাষা, যেটাকে আমরা চলিত ভাষা বলি বা যেটাকে আমরা আঞ্চলিক ভাষাও কখনো বলি, অর্থাৎ সহজ সরল মানুষের ভাষা, শ্রমিক, মেহনতি মানুষ, কৃষক বা এই ধরনের সমস্ত শ্রেণীর মানুষের যে ভাষা, সেই ভাষার ব্যবহার এখানে করেছেন। এবং এই কবিতার যে বিষয়বস্তু, এই কবিতার যে চরিত্রায়ন, এই সমস্ত ছিল খুব সহজ সরল এবং সাবলীল, সাধারণের কাতারে। আর এর আগ পর্যন্ত আমরা যে কবিতাগুলো দেখেছি, বিশেষ করে ক্লাসিক পিরিয়ডে, সেই রোমানদের যুগে বা গ্রিকদের যুগে বা ইংরেজি সাহিত্যের প্রাথমিক যুগে অথবা নিও ক্লাসিক্যাল যুগে, এই কবিতাগুলোর ভাষা ছিল খুব টাফ বলতে খুব সাধু ভাষা টাইপের, গুরুগম্ভীর টাইপের, এবং তার যে বিষয়বস্তু ছিল সেগুলিও ছিল অত্যন্ত গুরুগম্ভীর টাইপের, যেমন খুব রাজকীয় ব্যাপার স্যাপার, দেবদেবীর পূজা অর্চনা, অথবা খুব ধনাঢ্য পরিবারের মানুষের জীবন গাথা ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার। কিন্তু এখানে সেই ব্যাপারটার ব্যতিক্রম দেখা যায়। এখানে ব্যালাড শব্দের অর্থ হচ্ছে গীতি কাহিনী কাব্য, এটা ইম্পর্টেন্ট। ব্যালাড শব্দের অর্থ হচ্ছে গীতি কাহিনী কাব্য। কখনো কখনো বলা হয় গীতি কাব্য। যদি গীতি কাহিনী কাব্য না থেকে গীতি কাব্য উত্তর থাকে, তাহলে আপনারা ব্যালাড অর্থ গীতি কাব্যই বলবেন। এখন আসুন রোমান্টিক যুগের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই যুগের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেগুলা কবিতায় ফুটিয়ে তোলে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন সাহিত্য পড়বেন তখন সাহিত্যটাকে এত বেশি গভীর থেকে পড়বেন যেন আপনারা সহজে ভুলে না যান। মনে রাখবেন, বাংলা সাহিত্য মনে রাখাই কঠিন, আর সেখানে ইংরেজি সাহিত্য মনে রাখা তো অনেক কঠিন। তাই ওই সাহিত্যের আদ্যপন্ত, বিষয়বস্তু, পটভূমি, তার ব্যাকগ্রাউন্ড সবকিছু আপনারা ভালো মতো জানবেন। এতে হবে কি, আপনাদের মনে রাখতে সুবিধা হবে এবং পরবর্তীতে আপনারা ভুলে যাবেন না এবং কনফিউশন তৈরি করবে না। তো রোমান্টিক যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি দেখুন। এর আগে যখন আমি আলোচনা করেছিলাম ক্লাসিক যুগের কাব্য বা নিও ক্লাসিক্যাল যুগের কাব্য, তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই যুগে নিজের বলে কোনো কিছু ছিল না। সেই যুগে যা কিছু কবিতা বা যা কিছু কাব্য বা যা কিছু শিল্পকর্ম, শিল্প সাহিত্য রচিত হয়েছিল, সব কিছুই হয়েছিল জাতীয় স্বার্থে বা বিশেষ কোনো দেবদেবীর উদ্দেশ্যে বা বিশেষ কোনো বড় ঘটনাকে কেন্দ্র করে। সেখানে নিজের বলার মতো কিছু ছিল না। আপনি কে, আপনার পরিচয় কি, আপনার মনের মধ্যে কি কষ্ট আছে, দুঃখ আছে, তার কোনো স্থান ছিল না। এই রোমান্টিক যুগেই প্রথমবারের মতো আমিত্বের যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা এখানে ব্যবহৃত হলো। অর্থাৎ কিভাবে ব্যবহৃত হলো? ধরুন এমন বলা হলো যে আমার মনে আজ এত কষ্ট, প্রতিনিয়ত আমি কষ্টের গান গেয়ে যাই,
এই যে আপনি বলছেন আমার মনে কত কষ্ট, আমি প্রতিনিয়ত কষ্টের গান গেয়ে যাই, আপনি নিজের কথা বলছেন। এই নিজের কথা বলার সময় ছিল না, সুযোগ ছিল না এর আগে, কিন্তু এই রোমান্টিক এজে এসে নিজের কথা বলার এই সুযোগটা তৈরি হলো। সুতরাং রোমান্টিক যুগের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটা হলো সাবজেক্টিভিটি। মনে রাখবেন, সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে ব্যক্তি, তাহলে সাবজেক্টিভিটি বা আমি এর ব্যবহার। আরেকটা যেটা আগে আমি বলেছি, হাই ইমাজিনেশন বা ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা প্রবণতা। আরেকটা দেখেন এখানে বলছে চাষা ভুষা মুটে মজুর শিশু ও ভবঘুরে থেকে শুরু করে নিম্নবিত্ত মধ্যবিত্ত সকল মানুষের যে মুখের ভাষা, সেই ভাষাকেই সাহিত্যে নিয়ে আসার একটা প্রচেষ্টা এই যুগে ছিল বা এই যুগে শুরু হয়েছিল। আচ্ছা, আর এই যুগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লাভ ফর নেচার, অর্থাৎ প্রকৃতির প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা বিউটি, সৌন্দর্যের প্রতি। সেই সৌন্দর্য হতে পারে প্রকৃতির সৌন্দর্য, হতে পারে মানুষের সৌন্দর্য, কমন পিপল, কমন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সাধারণ মানুষদের জীবনগাথা। যেমন আমরা জসিমউদ্দিনের সজনবাদিয়ার ঘাট পড়েছি, আমরা আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এই যে আমরা নিম্নবিত্তদের নিয়ে কবিতা, এই জিনিসগুলাই ছিল কমন পিপলদের নিয়ে লেখা, এই জিনিসগুলাই ছিল আপনার রোমান্টিক যুগের অন্যতম বৈশিষ্ট্য। আরেকটা ব্যাপার ছিল, সেটা হলো সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারালিজম কি? অতি প্রাকৃতবাদ। অতি প্রাকৃতবাদ জিনিসটা কি? অতি প্রাকৃতবাদ জিনিসটা হচ্ছে যেটা সংজ্ঞার ঊর্ধ্বে। সংজ্ঞার ঊর্ধ্বে কি? যেটা ব্যাখ্যার ঊর্ধ্বে। সেটা কেমন? আমরা বলি না যে ওই যে ধরেন গাছের উপর দিয়ে বড় একটা আগুনের গোলা উড়ে গেল, অর্থাৎ জিন, দৈত্য, দানব, যে কথা মানে যে জিনিসগুলি বৈজ্ঞানিকভাবে হওয়ার কথা না কিন্তু তারপরেও হয়, সেগুলাকে আমরা বলি সুপার ন্যাচারালিজম। এটা আমরা পরবর্তীতে স্যামুয়েল টেইলর কোলরিজের কবিতা যখন পড়বো, আমরা তখন এই সুপার ন্যাচারালিজম সম্পর্কে আমরা জানবো। তো এখন আমরা চলেন আর একটু তথ্য দেখে নিই। সেটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং রবার্ট সাউদে। মনে রাখবেন এই তিনজন কবিকে লেক পয়েট বলা হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ এবং রবার্ট সাউদে, এই তিনজন কবিকে লেক পয়েট বলা হয়। অনেক সময় পরীক্ষায় এভাবে আসে যে নিচের কোনটি লেক পয়েট বা নিচের কে লেক পয়েট। সেখানে হয়তো চারটা অপশন থাকে, তার মধ্যে কখনো ওয়ার্ডসওয়ার্থের নাম দেয়, কখনো কোলরিজের নাম দেয়, কখনো সাউদের নাম দেয়। সাধারণত এদের দুইজনের নাম বেশি দেয়, রবার্ট সাউদের নাম কম দেয়। তবে এই তিনজনকেই লেক পয়েট বলা হয়, আপনারা এটা অবশ্যই নোট করে রাখবেন। এরপর আমরা পড়ব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বিস্তারিত পড়ব। আগে প্রথমে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে একটু দেখে আসি, তারপরে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বিস্তারিত পড়ব। ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই ভদ্রলোক। দেখেন এই ছবিটাই যেটা দেখতে পাচ্ছেন, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সমাধি। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ি। আপনি দেখতে পাচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ির চারপাশে কি সুন্দর বন, জঙ্গল, গাছপালা, সবুজ। এটা আরেকটু ক্লোজ ভিউ। এটা দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গ্রাম, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছিলেন। দেখেন কত সুন্দর সবুজ চারপাশে, এদিকে লেক আছে, এটা লেক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখেন এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ি, কত সুন্দর ফুল গাছ, কত সুন্দর প্রকৃতি। এতক্ষণ আপনারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার বাড়ি, তার গ্রাম, তার গ্রামের পরিবেশ, এগুলো দেখলেন, এবং এটা দেখেই তো বোঝা যায় যে উনি প্রকৃতির কবি, কারণ ওনার বাড়িটাই প্রকৃতির মধ্যে, ওনার কবরটাও প্রকৃতির মধ্যে। তো সবকিছুই যখন প্রকৃতির মধ্যে, তাহলে তাকে পোয়েট অফ নেচার বলবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপাধি হচ্ছে পোয়েট অফ নেচার। আর দেখেন তার গ্রামে একটা লেক ছিল, আমরা এই জন্য তাকে বলতে পারি লেক পোয়েট। আচ্ছা, এভাবে আমরা মনে রাখতে পারি। তো কিছু কিছু জিনিস আমাদের দেখলে অনেক মনে থাকে। লিটারেচার মুখস্থ করা জিনিস না, লিটারেচার অনুভব করার জিনিস, ভেতর থেকে ফিল করার জিনিস, ভেতর থেকে বোঝার জিনিস। আপনারা লিটারেচার যখন পড়বেন, অন্যরা যখন পড়ায় বা অনেকে পড়ান, তখন আমার মনে হয় যে লিটারেচার তো এভাবে মুখস্থ করে
কি বলবো, মাথা ভারী করার কিছু নেই, বরং লিটারেচার বুঝতে পারলে মনের মধ্যে এক ধরনের অনাবিল শান্তি পাওয়া যায়। তো যাই হোক, এখন তাকে বলা হয় পোয়েট লরেট। আপনারা জানেন যে সভাকবি বা রাজসভার কবিদেরকে বলা হতো পোয়েট লরেট। উনি একজন পোয়েট লরেট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর বাংলাদেশে বা বাংলা সাহিত্যে, বাংলাদেশে বলবো না, কারণ বিভূতিভূষণ বাবু, বিভূতিবাবু তো আসলে বাংলাদেশের নন, বরং বলা যায় বাংলার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে বাংলা সাহিত্যের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনীর মিল পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে পারি পথের প্যাচালির কথা, যেখানে অপু এবং তার যে বোন দুর্গা, তারা দুইজনে মিলে যে গ্রামে বড় হয়েছে, যে প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা সেখানে দেওয়া হয়েছে, তাদের সেই ফল সংগ্রহ করা, আম খাওয়ার কথা, বনে বাদাড়ে ঘুরে বেড়ানোর কথা, এগুলো কিন্তু প্রকৃতিরই একটা রিপ্রেজেন্টেশন বা প্রতিচ্ছবি। এই বিভূতিভূষণের লেখার বা তার লেখনীতে প্রকৃতিকে যেভাবে ফুটিয়ে তোলা হয়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায়ও প্রকৃতিকে অনেকটা সেভাবে ফুটিয়ে তোলা হয়, যার কারণে আমরা এটাকে বলতে পারি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে বিভূতিবাবুর লেখার অনেক মিল রয়েছে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে লিরিক্যাল বালাডস। আপনি জানেন যে এখানে লিরিক্যাল বালাডসে মোট 23টা কবিতা আছে, যার মধ্যে 19টা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং 4টা লিখেছেন তার বন্ধু স্যামুয়েল টেইলর কোলরিজ, যেটা আমি এর আগে আপনাদেরকে বলছিলাম। পরীক্ষায় একটা প্রায় আসে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিল কবিতাটা, দেখেন এখানে দ্য ড্যাফোডিলস, ভালো করে লক্ষ্য রাখবেন, দ্য ড্যাফোডিলস, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা। এই কবিতাটা যদি আমি আপনাদেরকে একটু শোনাই, তাহলে চলুন আমরা কবিতাটা একটু শুনে আসি, দেখে আসি। দেখুন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার দ্য ড্যাফোডিলস কবিতায় উনি লিখেছেন, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আমি একাকী মেঘের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভ্যালেস অ্যান্ড হিলস, ওভার মানে হলো ওভার, ওভার ভ্যালেস অ্যান্ড হিলস, যেটা কিনা পাহাড় আর উপত্যকার উপর দিয়ে ভেসে বেড়ায়। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, আর তখনই হঠাৎ করে দেখলাম আমি একটা ভিড়। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, এক ঝাঁক সোনালি ড্যাফোডিল ফুল। বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ, লেকের পাড়ে গাছের নিচে। ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ, ফ্লাটারিং মানে হচ্ছে নাচা, মানে হেলাদুলা, হেল ছিল, দুল ছিল এবং নাচ ছিল, ইন দ্য ব্রিজ মৃদু বাতাসে, ব্রিজ অর্থ মৃদু বাতাস। আমি জাস্ট 4টা লাইন আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারা বুঝতে পারছেন যে তার গ্রামের বাড়ি দেখে নিশ্চয়ই কল্পনা করতে পারছেন যে কবি একদিন একা একা লেকের পাড় দিয়ে হাঁটছিল, হঠাৎ করে দেখে যে এক ঝাঁক সোনালি ড্যাফোডিল ফুল, সেগুলো ঝিরিঝিরি বাতাসে এরকম নাচছিল, হেলছিল, দুলছিল, সেটা নিয়েই তিনি কবিতাটা লিখে ফেললেন। এজন্যই আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে প্রকৃতির কবি বলে থাকি। আর এখানে একটা ব্যাপার আছে, এটা আপনাদেরকে একটু পড়িয়ে দেওয়া দরকার। সেটা হচ্ছে, যদি কখনো কোথাও দেখেন অ্যাজ আছে, অ্যাজ, তাহলে বুঝবেন ওটা হলো একটা সিমিলি। একটু পড়িয়ে দিই বিষয়টা। এখানে দেখুন একটা কথা লেখা আছে, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এই লাইনটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝে যাবেন। দেখেন, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড, আমি মেঘের মতো একাকী ঘুরে বেড়াই। এখানে দেখেন ক্লাউডের সাথে আমার নিজেকে তুলনা করা হয়েছে, কিন্তু খেয়াল করেন এখানে সরাসরি আমাকে মেঘ বলা হয়নি, বরং মেঘের সাথে আমাকে তুলনা করা হয়েছে অ্যাজ মানে কি, হিসাবে। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আমি একাকী মেঘ হিসাবে আকাশে ভেসে বেড়াই। এই যে দেখেন অ্যাজ, অ্যাজ মানে হলো হিসাবে। যদি কখনো কোনো সেন্টেন্সে অ্যাজ এবং লাইক দ্বারা, মনে রাখবেন অ্যাজ ও লাইক দ্বারা তুলনা করা বোঝায়, এটা দিয়ে যদি তুলনা বোঝায়, তাহলে তাকে বলা হয় সিমিলি, SIMILE, সিমিলি। এটা একটা লিটারেচারের
লিটারারি টার্ম বলে এটাকে, লিটারেচারের একটা টার্ম। আর যদি এভাবে বলে আই অ্যাম আ ক্লাউড, আমি একটা মেঘ, সরাসরি আমাকে মেঘের সাথে তুলনা করা হয়েছে, যেখানে সরাসরি আমাকে মেঘ বলা হয়েছে, যেটা কিনা বলা সম্ভব না, উচিত না, তারপরেও আমাকে মেঘ বলা হয়েছে। সেটা কি? যেমন অনেক সময় বলা হয় মেয়েটি গোলাপ, মানে মেয়েটি গোলাপের মতো সুন্দরী। যখন বলা হয় মেয়েটি গোলাপের মতো সুন্দরী, তখন সেটা হয় মতো, এই যে মতো, অ্যাজ অথবা লাইক, সেটা হয় সিমিলি। কিন্তু যদি বলা হয় মেয়েটি গোলাপ, এমন যদি বলা হয় দ্য গার্ল ইজ আ ফ্লাওয়ার, দেখেন মেয়েটিকে সরাসরি ফুল বলে ডাকা হয়েছে। এই ধরনের ব্যবহারকে বলা হয় মেটাফোর, METAPHORE। আপনাদের পরীক্ষায় কিন্তু এটা আসে, হ্যাঁ, কোনটা সিমিলি আর কোনটা মেটাফোর। তাহলে অ্যাজ এবং লাইক দিয়ে যদি তুলনা থাকে তাহলে সেটা সিমিলি, আর যদি সরাসরি কাউকে কোনো নামে ডাকা হয় তাহলে সেটাকে বলা হয় মেটাফোর। এটা মাথায় রাখবেন, অবশ্যই খাতায় আপনারা নোট করে রাখবেন। এছাড়া কবি আরো একটা কবিতা লিখেছেন, সেটার নাম হচ্ছে টিনটার্ন অ্যাবে। টিনটার্ন অ্যাবে একটা জায়গার নাম, অ্যাবে হচ্ছে একটা উপত্যকা। টিনটার্ন অ্যাবেতে উনি বেড়াতে গিয়েছিলেন ওনার কাজিনের সাথে, চাচাতো বোনের সাথে। বেড়াতে যেয়ে উনি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার চাচাতো বোনকে প্রকৃতির বিষয়ে উনি অনেক কথা বলছিলেন, উপদেশ দিচ্ছিলেন। উনি বলছিলেন যে প্রকৃতির সাথে যদি তুমি তোমার নিজেকে মিশিয়ে ফেলতে পারো তাহলে তুমি কখনো কষ্ট পাবে না, দুঃখ পাবে না, তুমি ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি উপদেশ বা পরামর্শ দিচ্ছিলেন। এটা নিয়েই মূলত কবিতাটা লেখা। এটার নাম হচ্ছে টিনটার্ন অ্যাবে। মনে রাখবেন টিনটার্ন অ্যাবে একটা জায়গার নাম, উপত্যকা নাম। এই যে এটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা উপত্যকা, অর্থাৎ পাহাড়, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যে জায়গাটা থাকে সেটাকে আমরা উপত্যকা বলি। তো যাই হোক, তো এই টিনটার্ন অ্যাবেতে বেড়াতে গিয়ে উনি এই কবিতাটা রচনা করেন, এটা ওনার লেখা। আর একটা হচ্ছে দ্য সলিটারি রিভার, এটা ওনার লেখা, একাকী শস্য আরোহণকারী, এটা আপনারা মনে রাখবেন। আর একটা হচ্ছে রেইনবো। মনে রাখবেন যে রেইনবো নামে যে কবিতা, এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কিন্তু রেইনবো নামে আর একটা নাটক আছে, ভুল বললাম, নাটক না, নোভেল আছে। রেইনবো নামে আরেকটি নোভেল আছে যেটা লিখেছেন D.H. লরেন্স। এটা কিন্তু একটা আধুনিক যুগের লেখা একটা নাটক, নোভেল। পরবর্তীতে এটা নাট্যরূপ দেওয়া হয়েছে। আমি নাটকটা দেখেছি, এই জন্য বারবার নাটক বলে ফেলছি। মূলত এটা একটা নভেল, D.H. লরেন্সের রেইনবো। মনে রাখবেন, তাহলে রেইনবো যদি কবিতা হয় তাহলে সেটি হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, আর রেইনবো যদি উপন্যাস হয় বা নভেল হয় তাহলে এটি D.H. লরেন্সের। আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেটি হচ্ছে ড্যাফোডিল। দ্য ড্যাফোডিলস যদি বলা হয় তাহলে এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আর যদি আরো একটা নাম আছে টু ড্যাফোডিল, টু ড্যাফোডিল যদি বলা হয় তাহলে এটা দুইটাই কবিতা, এটা হচ্ছে রবার্ট হেরিকের। তাহলে আমরা জানলাম দ্য ড্যাফোডিল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, আর টু ড্যাফোডিল হচ্ছে রবার্ট হেরিকের। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আমরা কয়েকটা কোটেশন আমরা একটু দেখে নিই। ওনার বিখ্যাত কয়েকটা কোটেশন আছে, তার মধ্যে আমি আপনাদেরকে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটাই হাইলাইট করেছি, যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর আরেকটা আপনারা নোট রাখতে পারেন, যদিও এটা কোনোদিন আসেনি পরীক্ষায়, জাস্ট নোট হিসেবে রাখতে পারেন, সেটা হলো নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, অর্থাৎ প্রকৃতি কখনোই তার সাথে বিশ্বাসঘাতকতা করে নাই যে তাকে ভালোবেসেছে। এইটা ওই যে টিনটার্ন অ্যাবেতে বললাম না যে কবিতার চাচাতো বোনকে নিয়ে বেড়াতে গিয়েছিল, ওই চাচাতো বোনের নাম ছিল ডরোথিকে এক সময় উপদেশ দিতে দিতে এই কথাটা বলেছিল যে তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো তাহলে কখনোই তোমার প্রকৃতি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এই এরপর যে কবিতা আমরা এখন পড়ব বা যে কবির জীবনী আমরা পড়ব তার নাম স্যামুয়েল টেইলর কোলরিজ, ST কোলরিজ। পুরো নাম দেখেন এখানে দেওয়া আছে, অবশ্যই এটা মাথায় রাখবেন কারণ পরীক্ষায় এটা আসে যে ST কোলরিজের পূর্ণ নাম কি, বানান সহ ভালো করে মুখস্থ করবেন, এটা পরীক্ষায় আসে। আপনারা অবশ্যই এটা লিখে রাখবেন এবং মুখস্থ করবেন।
স্যামুয়েল টেইলর কোলরিজকে বলা হয় পোয়েট অফ সুপারন্যাচারালিজম বা অতি প্রাকৃতের কবি। সুপারন্যাচারালিজম শব্দের অর্থ হচ্ছে অতি প্রাকৃত বিষয়বলি, যেগুলি সাধারণ ঘটনা দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়, যেমন জিন, ভূত, এই টাইপের যে বিষয়গুলো আছে, বা যে বিষয়গুলো এমনভাবে ঘটে যেগুলি আসলে বাস্তবের সাথে মেলানো খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, স্যামুয়েল টেইলর কোলরিজ, আমি আগেই বলেছি, উনি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের খুব অন্তরঙ্গ বন্ধু এবং লিটারেরি কোলাবোরেটর। এটা আমি আপনাদেরকে আগেই বলেছি, এটা আর নতুন করে কিছু বলার নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, স্যামুয়েল টেইলর কোলরিজ উনি উইলিয়াম কিটসের মতো উনিও ছিলেন খুবই আফিমের প্রতি ভক্ত বা আফিমখোর, আফিমের উপরে নেশা করতেন। কিটস, জন কিটসকে নাম তো আপনারা শুনেছেন, এর আগে আমি আলোচনা করেছিলাম যে জন কিটসও কিন্তু প্রচুর আফিম খেতেন, এবং স্যামুয়েল টেইলর কোলরিজ উনিও আফিম খেতেন। ওই যুগে আফিমটা ছিল নেশার একটা বেশ ভালো একটা সোর্স বা বেশ ভালো একটা উপাদান। তো যাই হোক, উনার একটা বিখ্যাত বই হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া, এটা মনে রাখবেন। এটা সমালোচনামূলক গ্রন্থ। মনে রাখবেন, বায়োগ্রাফি মানে হলো কারোর জীবনী, আর অটোবায়োগ্রাফি হলো নিজের জীবনী। শুধু বায়োগ্রাফি যদি হয় তাহলে অন্যের জীবনী। ধরেন আমি যদি রবীন্দ্রনাথের জীবনী নিয়ে লিখি তাহলে সেটাকে বলা হবে বায়োগ্রাফি, কিন্তু আমি যদি আমার জীবনী নিয়ে লিখি সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। তো বায়োগ্রাফিয়া লিটারারিয়া এটা হচ্ছে তার একটা সমালোচনামূলক গ্রন্থ, এটা মাথায় রাখবেন, এটা পরীক্ষায় আসে। এখন আসেন স্যামুয়েল টেইলর কোলরিজের বিখ্যাত দুইটা কবিতা। একটার নাম হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। আর আরেকটা হচ্ছে কুবলা খান। কুবলা খানটা অনেক সময় পরীক্ষায় আসে এভাবে যে কুবলা খান কার লেখা, সেক্ষেত্রে আপনাদের উত্তর করতে হয় স্যামুয়েল টেইলর কোলরিজ। এই দুইটাই পরীক্ষায় আসে। কিন্তু রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার এটা আমাদেরকে পড়তে হবে, রীতিমতো এটা পড়তে হবে, কারণ এখান থেকে, এর ভেতর থেকে আবার অনেক প্রশ্ন আসে। তো তাহলে চলেন আমরা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারটা কি সেটা আমরা একটু দেখে আসি। এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজটা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের যে কবিতা, সেই কবিতার যে কাহিনী নাট্যরূপ, সেই রূপ দেওয়ার জন্য এই চিত্রকর্মটা আঁকা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জাহাজ, জাহাজের মধ্যে একজন মানুষ দেখেন খুব অসুস্থ অবস্থায় পড়ে আছে। এটাই হচ্ছে সেই নাবিক, বৃদ্ধ নাবিক। আরো কিছু ছবি যদি আপনাদের দেখাই, এখানে দেখেন, এখানে একটু বড় করলে আপনারা দেখতে পাবেন এটা অ্যালবাট্রস পাখি। এখানে দেখেন একটা তীর ছুড়ে দেওয়া হয়েছে, এই তীরটা কিন্তু আপনার অ্যালবাট্রস পাখিটাকে আঘাত করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জাহাজে প্রতীকী একটা ছবি এখানে আপনার আঁকা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এটা মূলত জাহাজ যেটা ডুবে গেছে। এই দেখেন জাহাজ শিপরেক, অর্থাৎ জাহাজ ডুবিতে এই যে জাহাজের মাস্তুল দেখা যাচ্ছে, এটা ডুবে গেছে, জাহাজটা ডুবে গেছে, কিন্তু একটা লাইফ বোট নিয়ে এই যে বৃদ্ধ নাবিক সহ কয়েকজন এই বোটে আর কি ঠাঁই নিয়েছে। তো এই ছবিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এই রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের এটাই হলো চিত্রকর্ম, এবং এটা কিন্তু এই কবিতাটা লিখেছেন স্যামুয়েল টেইলর কোলরিজ। তো প্রথমে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের কাহিনীটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, যেখানে দেখা যায় যে একজন বৃদ্ধ নাবিক সহ আরো কয়েকজন নাবিক সমুদ্র দিয়ে যাচ্ছিলেন। এমন সময়ে তাদের জাহাজের উপরে কয়েকটা অ্যালবাট্রস পাখি এসে বসে। অ্যালবাট্রস পাখি হলো সমুদ্রের এক ধরনের গাংচিল টাইপের, যে পাখিগুলাকে আগেকার দিনের যারা নাবিক ছিলেন তারা সবসময় সৌভাগ্যের প্রতীক হিসেবে চিন্তা করতেন। তো অন্যান্য নাবিকরা বৃদ্ধ নাবিককে বলেন যে অ্যালবাট্রস পাখিকে ক্ষতি না করতে, কারণ অ্যালবাট্রস পাখি সৌভাগ্যের প্রতীক। বৃদ্ধ নাবিক তার কথা না শুনে উনি একটা তীর ছুঁড়ে মারেন এবং একটা অ্যালবাট্রস পাখি বিনা কারণে মারা যায়। অ্যালবাট্রস পাখি এমন কোনো সুস্বাদু পাখিও ছিল না যেটাকে খাওয়া যেত, যার কারণে কেউ মারতও না, আবার এটাকে কেউ ধরতও না। কিন্তু বৃদ্ধ নাবিক জাস্ট তার কি বলবো, এটা জাস্ট আবেগের ফলে, খেয়ালের ফলে সে একটা অ্যালবাট্রস পাখিকে হত্যা করে এবং
একে একে ওই জাহাজ ডুবিতে সবাই মারা যায়, নাবিকরা মারা যায়, সবাই অসুস্থ হয়ে পড়ে, মারা যায় এবং একা শুধুমাত্র নাবিক বেঁচে থাকে। এবং পরবর্তীতে ওই অ্যালবাট্রস পাখিটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। অর্থাৎ ওই অ্যালবাট্রস পাখিটা হচ্ছে তার পাপের প্রতীক, সে পাপ করেছে এবং সেই পাপটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। এবং সে ওই একাকী সমুদ্রে সে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভোগ করে। অর্থাৎ এটা হচ্ছে তার পাপের শাস্তি। এবং একটা পর্যায়ে সে পাপ মুক্ত যখন হয় তখন সে তীরে আসতে পারে এবং সে তার জীবন রক্ষা করতে পারে। তো এই কবিতাটা মূলত সিন এবং রিডামশন। তো এই কবিতাটা মূলত সিন, পাপ, পাপ এবং পাপ থেকে পরিত্রাণ, রিডেমশন বলে যেটাকে, এই দুইটা বিষয়ের উপরে কেন্দ্র করে মূলত এটা নির্মিত হয়েছে বা রচিত হয়েছে, যাই বলেন না কেন। তো এই হচ্ছে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের সংক্ষিপ্ত কাহিনী। আর কুবলা খানের সংক্ষিপ্ত কাহিনী যদি বলতে হয় তাহলে বলা যায় কুবলা খান হচ্ছেন, আপনারা জানেন মোগল সম্রাট চেঙ্গিস খানের নাম শুনেছেন। কুবলা খান হচ্ছেন একজন জেনারেল, চেঙ্গিস খানের গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন বলতে এটা মেয়ের ছেলেও হতে পারে, আবার ছেলের ছেলেও হতে পারে, তবে সাধারণত ছেলের ছেলে বলেই ধারণা করা হয় আর কি কুবলা খান। তো কোনো একটা দিনে এসটি কোলরিজ উনি আফিম খেয়ে দুপুরবেলা বা রাত্রেবেলায় অনেক বর্ণনায় পাওয়া যায় দুপুরবেলা, যাই হোক রাত্রেবেলা ঘুমায় গেছিলেন। আফিম খেয়ে নেশার ঘরে একটা স্বপ্ন দেখেছিলেন যেখানে কুবলা খানের ব্যাপার স্যাপার ছিল, সেটা নিয়েই মূলত এই কবিতাটা লেখা। এই জন্য কুবলা খানটা লিখেছে কে? স্যামুয়েল টেইলর কোলরিজ। তাহলে স্যামুয়েল টেইলর কোলরিজকে কি বলা হয়? ফাদার অফ সুপার ন্যাচারালিজম। দেখেন রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, যেটা অ্যালবাট্রস পাখি মারার ফলে তার উপরে যে এত ভোগান্তি নেমে আসলো, এটাও কি একটা অতি প্রাকৃতিক বিষয়? আবার ধরেন কুবলা খান, সে যে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে যে কুবলা খান, যে কিনা চেঙ্গিস খানের বংশধর, যে কিনা মরে গেছে অনেক আগে, সে স্বপ্নে এসে তাকে বলতেছে। সো এইগুলাই তো সুপার ন্যাচারালিজম, মানে অতি প্রাকৃত বিষয় যেগুলি ব্যাখ্যা করা সম্ভব না। এই জন্যই স্যামুয়েল টেইলর কোলরিজকে আপনার বলা হয়ে থাকে যে ফাদার অফ সুপার ন্যাচারালিজম। দেখেন প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ আছে, কারণগুলো যদি জানা যায় তাহলে মনে রাখা সহজ হয়। আর রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের বিখ্যাত একটা কোট হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। মানে কি? পানি পানি, চারিদিকে পানি, কিন্তু এক ফোঁটা পানি পান করার মতো কোনো পানি নেই। আপনারা বুঝতে পেরেছেন মনে হয় বিষয়টা, যে সমুদ্রের মধ্যে একটা মানুষের কাছে যখন জল থাকে না, চারিদিকে শুধু পানি, কিন্তু এক ফোঁটা পানি নেই পান করার, লোনা পানি তো আর খাওয়া যায় না। তাহলে এটা হলো ওই বৃদ্ধ নাবিকের কথা, যেটা রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে বলা হয়েছিল। আর একটা লাইন, সেটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা ওই রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারেই ওই বৃদ্ধ নাবিকই বলেছিল যে হি প্রেইথ বেস্ট, প্রেইথ মানে প্রে, অর্থাৎ হি প্রেইজ বেস্ট, সেই সব থেকে ভালো প্রার্থনা করে, হু লাভড বেস্ট, যে সব থেকে বেশি ভালো বাসতে পারে, অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, অর্থাৎ বড় ছোট সকল জিনিসকে যে ভালোবাসতে পারে সেই হচ্ছে সব থেকে বড় প্রার্থনাকারী। এর আরেকটু সুন্দর করে বলা যায়, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। ঠিক ওই কথারই একটা রিফ্লেকশন। তাহলে এটা কার লেখা? স্যামুয়েল টেইলর কোলরিজের লেখা। এটাও রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে লেখা। অর্থাৎ যখন ওই বৃদ্ধ নাবিক যখন নিজের সমস্ত পাপ এবং সেই পাপের কারণে ভোগান্তি হতে 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 যখন সে ঈশ্বরের প্রতি সে আস্থা আনলো, ঈশ্বরের উপরে ভালোবাসা আনলো এবং ঈশ্বরকে ভক্তি করলো, সে তার পাপের জন্য অনুতপ্ত হলো এবং যখন সে প্রার্থনায় বলল যে সেই সব থেকে ভালো প্রার্থনাকারী, যে ছোট বড় সব কিছুকেই ভালোবাসতে পারে, এটাই হলো তার, সে যে পাপ করেছে তার স্বীকারোক্তি। এবং এই কথার মাধ্যমেই স্যামুয়েল টেইলর কোলরিজ তার জীবের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাকে ফুটিয়ে তুললেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে স্যামুয়েল টেইলর কোলরিজ পর্যন্ত পড়া রোমান্টিক পিরিয়ডের দুইজন বিরাট কবি নিয়ে আমরা পড়লাম।